দেখেন গত ক্লাসে যেটা আপনি বুঝেন নাই সেটা হইলো আপনার হইলো টোটাল লগোটা আঁকতে পারেন নাই, তাই তো? হয় না, ওই যে কার্টুন দিলে আঁকছে কিন্তু হয় না। হ্যাঁ, ডাউনলোডের এক্সটেনশনটার নাম কি বলছিলেন? মানে আমার উইন্ডোজে ওটা চলে গেছে। হ্যাঁ, ওই যে ইমেজ ডাউনলোডার, এই যে ডাউনলোডার এক্সটেনশন, এটা কি ফায়ারফক্সে ইনস্টল করব? এই যে এইটাও ভালো কাজ করে, এই যে এটার মধ্যে যেটা আছে, হ্যাঁ ফায়ারফক্সে না, এই ক্রোম ব্রাউজারে ভালো কাজ করে। এখানে ডাউনলোড করে নিন। ভিডিও ডাউনলোডের এক্সটেনশনটা কি? এই যে এইভাবে আসলে এইভাবে আসবে এই জিনিসটা, এই যে এটা অ্যাড করাই আছে, রিমুভ চাইতেছে, ভিডিও ডাউনলোডের এই যে ইনেবল করে দিছে, এখন আসছে। হ্যাঁ, ভিডিও ডাউনলোডও আছে, এই জায়গায় লেখা দিলে হবে ভিডিও ডাউনলোডার এক্সটেনশন। আমারটা তো হয় না। তবে এক কাজ করবেন, আপনারা ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করার ক্ষেত্রে এখানে ডাইরেক্ট লিখে দিবেন ইউটিউব এই দেখেন এই ওয়েবসাইটের মাধ্যমে ভালো হয়, এই যে এটার মাধ্যমে এখানে অনেকগুলো আছে, এইগুলোর মাধ্যমে ভালো ডাউনলোড হয়। জাস্ট আপনি কি করবেন, ওই কপি লিঙ্কটা এইগুলো ওয়েবসাইট ওপেন করে এখানে ইউআরএলটা দিয়ে দিলে ডাউনলোড করতে পারবেন। ভিডিও ইউআরএল। হ্যাঁ, ভিডিও ইউআরএল দিয়ে ডাউনলোড ক্লিক করবেন, তাহলে একটু লোডিং নিয়ে ডাউনলোড হবে। তো দেখেন টুইটার লোগোটা আসলে আমরা এখান থেকে তিনটা থেকে একটা A4 সাইজে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিই। হয় নাই না? আচ্ছা, এই যে আসছে, এখন অনেক বড় আর কি, তো ছোট করে নেই, বা আমাদের যতটুকু লাগে এখানেও আর্ট করতে পারি, কারণ এটার মজাটা এরকম, অনেক জুম করা যায় আর্টবোর্ডের বাইরে। তো দেখেন এই জিনিসটা, এটা আবার একটু নাড়া খাইলো, আবার সমস্যা হলো নাকি? ভয়েস রেকর্ড হইতেছে নাকি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তো এটা হলো আপনার পেন টুল দিয়েও আঁকতে পারেন, পেন টুল দিয়ে কি করেন পুরোটাই আঁকতে পারবেন। এই যে এইভাবে দেখেন, আমি দেখাইতেছি, এখানে কি অ্যাঙ্কর পয়েন্ট দিব, তাই না? আর এটা কি রাউন্ড, এই যে আমি একটু ড্র্যাগ করে রাউন্ড শেপ করলাম, না হয়ে গেল না? তো এখানে আমি আবার কি এটা কেটে দিব, এই হ্যান্ডেলটা, তো অল্টার চেপে এটা কেটে দিব। তো দেখেন এখানে কিন্তু সাদা কালার দেখা যাচ্ছে, এটা এই যে এই কালারটা চলে আসতেছে। সেই ক্ষেত্রে আপনি এই যে দেখেন নান, এটাও ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, এখান থেকে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, বা এখানে ক্লিক করে এখানে এই যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা অফ করে নেবেন, কারণ ফিল কালারটা অন আছে, ওই কালারটা অটোমেটিক চলে আসতেছে। তো দেখেন এইভাবে আর কি করা যায়। তো আমরা আবার আরেকটা নিয়ম দেখাইছিলাম, সেটা হলো কি কার্ভারচর টুলের মাধ্যমে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কি এইভাবে খালি সব দিয়ে করতে পারেন, কার্ভারচর যাচ্ছে আপনাকে বুঝাইতেছি যে কার্ভারচর টুল দিয়ে করতে হবে এরকম কোনো না, আপনি চাইলে পেন টুল দিয়েও যদি আর্ট করেন হবে, সমস্যা নেই। তো কার্ভারচর টুল দিয়ে মনে হয় একটু সহজ হয় জিনিসটা। এটা নিখুঁত হয়, কারণ পেন টুলে আপনার যখন আপনার হইলো অনেক সময় মিলানো যায় না। হ্যাঁ রাইট। তো এখন এইভাবে নিয়ে কার্ভারচর টুল নিয়ে আমি যখন এটা টানবো, হ্যাঁ জাস্ট ক্লিক করবেন, পাতের উপর ক্লিক করবেন, পাতের উপর ক্লিক করে দেখেন এখানে কিন্তু পুরোটা পায় নাই, তাই না? এতটুকু মিলছে, উপরটুকু, নিচেরটুকু মিল নাই। তাহলে আপনি আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার এতটুকু নিয়ে আসবেন নিচে,
মানে একটার মধ্যে যে একটা এরকম না, একটার মধ্যে আপনি কয়েকবার কি এটা টেনে ম্যাচিং করতে পারেন। এই যে এখন ম্যাচিং করতে কোনো সমস্যা কি হুম। ম্যাচিং করতে গেলাম। আচ্ছা এখানে ফিলের ওই যে ক্লিক 2-3 চিহ্ন জায়গায় না, হ্যাঁ ওই যে ওইটা অফ করতে বললেন 2-3 চিহ্নের ওই যে ক্লিক করে অফ করবো। এই যে এখানে এখানে এটা শর্টকাট দেওয়া আছে নান করার, তো উপরে আমার ফিল কালারটা সেই ক্ষেত্রে আপনার এটা করতে পারেন। আবার যদি ঘুরান, এই দেখেন কালারটা ঘুরাই দিলাম, তো এটা দুটো অফ আছে এই কারণে ঘুরতেছে না। যেমন বাই ডিফল্ট কালার দিলাম, এই দেখেন চলে আসলো না কালারটা। তো এটা যদি আপনি অফ করেন, এই যে অফ হয়ে গেল। নিচের দেখেন স্টক কালারটা কিন্তু রয়ে গেছে, তাই না? আবার স্টক কালারটার উপরে কি ক্লিক করবেন, ক্লিক করে আবার যদি এই যে নানের এখানে ক্লিক করেন, তাহলে এটাও কি অফ হয়ে যাবে। ওই পাশে এটা ডিফল্ট কালার, এটা ক্লিক করলে এটা উপরে আসবে, এটা ক্লিক করলে কি এটা উপরে আসবে। যেটা উপরে রাখবেন সেটা ক্লিক করে এটা করবেন। আর এটা হলো ডিফল্ট কালার, এটা ক্লিক করলে কি অটোমেটিক ডিফল্ট কালার চলে আসবে। এই দেখেন এটা অফ করে দিলাম, আবার এটা ক্লিক করলাম, এটা অফ করে দিলাম। এটা হলো শর্টকাট। আর তো দেখছেন এইভাবেই করবেন এটা। এটা বুঝতে পারছি। তাহলে ওই কাজগুলো ডক্টর নিতে হবে। হ্যাঁ এগুলো অফ করে নিতে হবে। ওই সাদা কালার মনে হয় কালারটা এখন তো আমার আঁকা শেষ, এখন আমি এখান থেকে গিয়ে ক্লিক করে যে কোনো একটা কালার নিতে পারি। যেমন এটা হলো আপনার হলো টুইটারের কালার, এরকম অনেকটা, তো এরকম দিয়ে দিলাম, তাই না? এভাবে এটা কি হবে? আমি এটা কপি করলাম কি দেয়া কপি করলাম না তো, এটা উপরে আঁকছি, আঁকার পর এটা কালার করছি। আঁকা পরে টান দিলে আসে পরে কোনো কিছু করা লাগবে না। না তুলে দেওয়া হবে যে এটা মুভ টুল আসছে, এই যে মুভ টুলের মাধ্যমে এটা আমি সরাই নিলাম। এটা তো আমার ইমেজের থেকে একটা ভেক্টর আঁকলাম এইমাত্র। ফার্স্টে আঁকলাম আমরা কিভাবে আঁকলাম, পেন টুল দেখছি, তাই না? এইভাবে পেন টুল দেখেন, পেন টুলে এই যে কালার চলে আসতেছে, সেই ক্ষেত্রে কি আমার কোথায় কি গ্যাপ ওইটা তো বুঝতে পারতেছি না। এই কারণে আমি কি করলাম, এই যে এখানে নাম ক্লিক করে এই যে এই কালারটা উপরে আছে, আমি একটা কালারটা অফ করে নিলাম। এখন আঁকার পর এই যে ধরেন আঁকা শেষ হলে তো এটা কালার দিতে হবে, তাই না? এটা তো এইভাবে রাখবেন না, এটা এখন আছে কি কঙ্কাল টাইপের, কঙ্কাল, তাই না? তো এখানে কালার দিতে হবে। কালারটা দেওয়ার ক্ষেত্রে এইভাবে ক্লিক করে এই যে এখানে এখানেও ক্লিক করলে কিন্তু কালারটা চলে আসবে এই যেখানে। আবার ইচ্ছা করলে আপনি কি এই যে ফিল কালার, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারেন, যেহেতু উপরে দেখা যাচ্ছে না, তাই না? আবার যদি আমি উপরে এই কালার এই ইসে চলে আসি, মুভ চলে আসি, তারপর যদি এইভাবে ক্লিক করি, দেখেন উপরে আবার এটা আসলো না কালারের চিহ্নটা, তাহলে কি আমরা এখান থেকেও করতে পারি না? এই জিনিসটাই আপনার কি বিভিন্ন জায়গায় দিয়ে রাখছে, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কি এটা কালারটা চেঞ্জ করতে পারেন। বুঝতে পারছেন? আপনার যে নির্দিষ্ট একটা জায়গা থেকে কালার চেঞ্জ করতে হবে এরকম করতে না, যেখানে পাবেন, এখানে পাইলে এখানে, এখানে পাইলে এখানে, এখানে থাকলে এখানে, যেখানে ফিল এবং স্টক কালার থাকবে না ওখান থেকে করতে পারবেন এটা। এবার বুঝতে পারছেন? আর কোনো সমস্যা আছে? আর টেক্সট এগুলো দেখা যাবে না, টেক্সটটা লাগে আগে বলি একটু ভালো তো বুঝে না আওয়াজ আর কারণ টেক্সটটা যেটা আছে টেক্সটগুলো তো দেখেন গতকাল আছে দেখাচ্ছিলাম টাইপ টুল, তাই না? এগুলো তো আমরা সবগুলো দেখছি, টাইপগুলো দেখা যায় না, এটা বোঝা লাগে বুঝে না। বুঝেন নাই? এটা টাইপ টুলটা আসলে কি এখান থেকে টাইপ টুলের আপনার শর্টকাট কি হলো টি। এখন এটা যখন নিবেন, নেওয়ার পরে এখানে ড্র করবেন, দেখেন এইভাবে টানলে কি হবে, নির্দিষ্ট একটা এরিয়া হচ্ছে, তাই না? এইভাবে আমরা টেনে নির্দিষ্ট এরিয়া দিলে ওই এরিয়ার মধ্যে কি লেখাগুলো থাকবে। বা আবার কি আপনার এই লেখাগুলো সব সিলেক্ট না, ব্যাক স্পেস দিয়ে কি এখানে লিখতেও পারেন নিচে, তাই না? নিচের ইচ্ছা মতো লিখতে পারেন, এই আর কি। আর শুধু আপনার নির্দিষ্ট একটা এরিয়া না, আপনি চাচ্ছেন যত খুশি তত লিখতে, তখন এইভাবে একটা ক্লিক করে আপনি লিখতে থাকবেন। জাস্ট কি এটার কোনো নির্দিষ্ট এরিয়া না, যখন ইন্টার চাপবেন তখন কি ওটার নিচে চলে আসবে। এই বুঝতে পারছেন? এই যে নির্দিষ্ট কোনো এরিয়া নাই। আর টাইপ টুলে যখন ক্লিক করবেন, দেখেন এখানে আসলো কি এখন ফিল কালার, স্টক কালার, আর এটা স্টকের সাইজ। এখানে আরেকটা আছে কি আপনার এটা ব্রাশের মতো অনেকটা কাজ করে। তারপরে অপাসিটি, এগুলো তো আমরা সবাই জানি, এগুলো ফন্টের স্টাইল, সাইজ, তাই না? আজকে ক্লাসে আমরা প্যারাগ্রাফটা দেখবো। দেখেন প্যারাগ্রাফ, লোগোটা যে বাংলায় ভুল করে আবার বলেন যে একটু দেখা দেন যেটা ও ওইটা বুঝেন নাই? তো দেখেন ওইটা বুঝার, ওটা হলো আপনার কি একটা আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা কি ভিত্তিতে কাজ করে? এটা হলো আপনার হলো নির্দিষ্ট একটা এরিয়া দিবেন। এরিয়াটা দিবেন কিভাবে? এখানে তো আর সিলেকশন করার ওয়ে আছে কতভাবে বলেন তো? পেন টুল দিয়ে আমরা সিলেকশন করতে পারি না। যেমন আমি রেক্টেঙ্গেল শেপ নিয়ে দেখাইছি গতকাল আছে, তো আপনি চাইলে যে পেন টুল নিয়েও নির্দিষ্ট একটা কি
সীমানা নিতে পারেন। এই যে সীমানা নিলাম, ধরেন একটু এবড়ো থেবড়ো নিলাম। এটা নেওয়ার পর আমি চাইলে কি হবে, এরিয়া টাইপ টুল দিয়ে এই পাথর উপর ক্লিক করলে এটার মধ্যে কি একটা সিলেক্ট হবে। মোটামুটি এটা তো আমার এরিয়া, আপনি যেটা মন চায় সেটা দিয়ে আঁকেন, সমস্যা নাই। বুঝতে পারছেন এই জিনিসটা আর কি। তো এটা হলো এরিয়া টাইপ। আরেকটা আছে, আমরা যখন সার্কেল লোগো তৈরি করব তখন এই জিনিসটা প্রয়োজন হয়। যেমন আমরা হলো এখান থেকে কি করব, এইভাবে ড্র করব, তাই না? এটা এভাবে ড্র করব, ড্র করার পর এটার উপর দিয়ে আর কি একটা লেখা লিখবো। সেই ক্ষেত্রে আমরা কি করব, টাইপ অন এ পাথ টুল, এটা দিয়ে এইটার উপরে ক্লিক করব। এখন দেখেন এটার উপরে ক্লিক করলাম, সুন্দর করে লেখাটা আসছে না? এটা আমি একটু বাড়িয়েও দিতে পারি, সমস্যা নাই। এখান থেকে বাড়াইতে পারেন, এই যে বাড়াইতেছি, দেখেন বাড়াইলাম, এই আর কি লেখাটা। তো এখন দেখেন এই লেখাটা এইভাবে লেখলেই হবে না, এটা কি সোজা করতে হবে। ধরেন আপনি এখানে পুরো লেখাটার কিছুটা অংশ, ধরেন আপনার এতটুকু দরকার নাই, দেখেন অনেক লেখা আসছে, তাই না? এই যে কাটতেছে এখন। ধরেন এটাই আপনার প্রতিষ্ঠানের নাম, তো প্রতিষ্ঠানের নাম এটা লিখলেন, তো এটা তো থাকবে মিডল বরাবর, তাই না? এটা সিলেক্ট করি, দেখেন এটা পুরো লেখাটা সিলেক্ট করি, এখান থেকে মিডল অ্যালাইন দেই, তাহলে কি মিডল হবে, এখানে আসছে, তাই না? তো এটা তো এখানে থাকলে হবে না, এটা থাকতে হবে এইখানে বরাবর। তো সেই ক্ষেত্রে এই যে দেখেন, এই যে এটার মাধ্যমে কি করা হয়, রোটেট করা হয়। এই যে রোটেট করে দিল, বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ এই তো ভাই ভাই মার্কেট সেক্টর আছে, 10 নম্বর। কে সমস্যা হয়েছে কোনো? ও আচ্ছা ঠিক আছে। আর ড্রাইভার দেখো পাওনি একটা, ইয়ে তো 2 দিন ধরে আয় না, জ্বর আইছে বলে। আচ্ছা রাইতে করবো না এটা। তো দেখেন এটা কি মাঝখানে নিয়ে আসলাম। আবার যদি এটা ভিতর নিতে চাই সেক্ষেত্রে এটা এই যে এখানে নিয়ে যখন অ্যারো চিহ্নটা আসবে, তাই না, তখন ভিতরের দিকে ঢুকাই দিতে পারে, এই যে নিচের দিকে চলে আসলো। তো এইভাবে এটা কাজ করে। আবার যদি এইভাবে টেন দেয়, এখানে চলে আসলো, মিডলে রাখি। এখন দেখেন অনেক ক্ষেত্রে হয় কি, এটা এইভাবে মিডলে হয় না, সেই ক্ষেত্রে কি আপনার কিভাবে আর কি এটা অ্যালাইন করবেন। এই যে দেখেন দুইটা জিনিস আছে না, এটার মাধ্যমে অ্যালাইনটা করা হয়। সেক্ষেত্রে আমরা এটা এই পর্যন্ত রাখতে পারি, আর এটা কি করব, এটা শেষ আর এটা শুরু, সরি এটা শেষ আর কি, এটা সে এই যে এখান থেকে শুরু হবে লেখা, এখানে এসে কি এখানে শেষ হবে। এটা যদি আমি আরো নিচে রাখি, এখানে শেষ হবে, বুঝতে পারছেন? এটা হলো টেক্সটটা শুরু এবং শেষ। এখন যেহেতু আমরা মিডল অ্যালাইন রাখছি, এখানে দেখা যাচ্ছে, এই দেখেন আমরা যদি শুরুর ক্ষেত্রে দেই, এখান থেকে শুরু হইলো, আবার যদি লাস্ট অ্যালাইনটা দেই, এই যে বুঝতে পারছেন? তো আমরা মিডল করলাম, এইভাবে মিডলটা করা হয়। দেখেন এটার পরে ই করলে কপি করতে হবে, হ্যাঁ কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর অনেকের কন্ট্রোল এফ দিলে হয় না, সেই ক্ষেত্রে কি করবেন আপনারা, এডিটে গিয়ে আপনারা এই যে কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট এটা ক্লিক করবেন, তাহলেই হবে। হয় না, উপর দিয়ে আসে, তাহলে একটু রিসেট করে দেখেন, বা সফটওয়্যার একটু সমস্যা হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটা ক্লিক করে কি করব, আমরা রোটেট করে নিয়ে আসবো, কারণ একটা লেখা কি নিচে, এই লেখাটা নিচে থাকবে, তো এটা আবার রোটেট করা লাগবে। সেই ক্ষেত্রে কি এই যে লম্বা যে দাঁতটা, হ্যান্ডেল বলতে পারেন, এটা আমি উপরের দিকে উঠাই দিলাম, তাহলেই হবে। এটা হালকা করে উঠাই দিব, এই যে আসছে না, বেশি উপরে উঠালে কিন্তু একটা উপরে চলে যাইতেছে, দেখেন এই যে এখানে নিলাম মতো কি উপরে চলতেছে না, তো অত উপরে লাগবে না, আমার এখানে থাকলে হবে, এই যে এখানে। তো এটা দেখবেন কোথায় রাখলে নিচে থাকে, এই যে। তো একটু নড়ে যাচ্ছে এটা দেখে, এই যে হালকা করে উঠাই দিবেন, তাহলে হবে। কয়েকবার ট্রাই করবেন, তাহলে হবে। মোটামুটি কি এই যে এটা একটা কি সার্কেল লোগোর মতো হইলো, বুঝতে পারছেন? তারপরে এইগুলা তো উপরে যেগুলো, ওইগুলা রিপিট ভার্টিক্যাল টাইপের হবে, তাই না? এতক্ষণ আমরা যা করলাম হরিজন্টাল, এখন ভার্টিক্যাল। আর এটা হলো কি যে কোনো নির্দিষ্ট একটা ক্যারেক্টার কি আপনার বড় করার ক্ষেত্রে, যেমন পেপার পত্রিকা দেখি আমরা, এই যে যেমন এলটাকে আমরা
বড় করলাম, ঠিক না? এটার ক্ষেত্রে কাজে লাগে। এখন দেখেন আমরা একটু প্যারাগ্রাফ টাইপের দেখি, আমরা এর আগেও দেখছিলাম। এই যে নির্দিষ্ট একটা নিলাম। এখন কি আমাদের অ্যালাইন আছে কি লেফট লাইন, এখন সেন্টার লাইন, আর এটা কি রাইট লাইন। আর এইগুলো কি আপনার হলো এই যে কাট আছে, তাই না? এখানে এখন ধরেন নির্দিষ্ট এই এরিয়ার মধ্যে আছে, কিন্তু এই জিনিসটা এরকম আছে, আমার এবড়ো থেবড়ো ভালো লাগতেছে না। সেই ক্ষেত্রে যদি এটা ক্লিক করেন, এটা জাস্টিফাই উইথ লাস্ট লাইন পর্যন্ত কি জাস্টিফাই করবে, এই লাস্ট লাইন পর্যন্ত। তো দেখেন এটা ক্লিক করলে কি লাস্ট লাইন পর্যন্ত কি অ্যাকুরেট হইলো না? এটা দেখতে কি সুন্দর লাগতেছে আগের থেকে। তারপরে একটা আছে কি সেন্টার। এখন দেখেন এটা লাস্ট লাইন থেকে হইতে হইতে কি এখানে এসে শেষ হয়েছে, মানে কি এটা লেফট সাইড থেকে অ্যালাইনটা করছে। এখন যদি আমি এইটা দেই সেন্টার, তাহলে দেখেন সবকিছু অ্যালাইন হবে, সেম জিনিসটাই থাকবে, জাস্ট কি সেন্টার অ্যালাইন হয়েছে, তাই না? এখান থেকে সেন্টার চলে। আবার এখানে কি আপনার রাইট অ্যালাইন দেয়, তাহলে কি রাইট সাইড থেকে অ্যালাইনটা হচ্ছে না, এই আর কি। আর লাস্টের এটা দিলে পুরোটা লাইন এই সমান থাকবে। দেখেন আইকন দ্বারাই কিন্তু বোঝা যাচ্ছে। এটা ক্লিক করলে দেখেন পুরোপুরি থাকতেছে, এই যেখানে কি অনেক স্পেস আছে। এগুলো আসলে মূলত ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলো ব্যবহার করা হয়। যখন আপনি ফ্ল্যাট ডিজাইন করবেন, বুশিও ডিজাইন করবেন, অনেক কন্টেন্ট থাকবে, সেই জায়গায় প্যারাগ্রাফ আকারে থাকবে অনেক কিছু, তাই না? প্রতিষ্ঠানের কোম্পানির ইনফরমেশন থাকবে, কোম্পানির হলো স্লোগান থাকবে, এগুলো থাকে। ওইগুলো কি আপনার হলো এইভাবে জাস্টিফাই করে নিলে কি সুন্দর হয়। তো দেখেন আমরা এই প্যারাগ্রাফ থেকে আরেকটু কিছু দেখবো, যেমন এইগুলো দেখতেছি, এই যে এই লাইনগুলো, তাই না? এখানে যদি আমি 3 ডটে যাই, এখানে সবগুলোই আছে। তো দেখেন এখানে উপরগুলো দেখলাম, এই যে এই জিনিসটার কাজ কি, এই জিনিসটার কাজ হলো মূলত দেখেন আমার কি লেফট সাইড থেকে চাপিয়ে দিচ্ছে, এখানে কিন্তু আরো এখানে আইকনের মাধ্যমে বোঝা যাচ্ছে। আবার যদি এটা দেই, এই যে এটা, তাহলে কি আমার রাইট সাইড থেকে চাপিয়ে দিচ্ছে না? দেখেন লেফট সাইড থেকেও চাপাইলো, রাইট সাইড থেকেও চাপাইলো, কারণ কি এখানে তো আমি জিরো করি না। যদি জিরো করি তাহলে আবার কি ঠিক হয়ে যাবে, আশা করি। এই যে ঠিক হয়ে গেছে। তো এটা হলো আপনার চাপানোর ক্ষেত্রে যদি লাগে এরকম ভাবে কি চাপাবে। আবার এটা যদি আমি জিরো করে দেই তাহলে আবার কি ঠিক হয়ে যাবে এটা। আর এটা হলো উপরে একটা লাইন হবে, দেখেন আইকন দ্বারাই বোঝা যাচ্ছে অনেকগুলো লাইন আছে, তার মধ্যে কি উপরের লাইনটা কি কমবে। যেমন এই যে উপরের লাইনটা কমতেছে না? এখন বলতে পারেন উপরের লাইনের সাথে সাথে এই লাইনটা কমছে কেন, এই যে এই লাইনটা, তাই না? এটা হলো কিন্তু আলাদা একটা প্যারা, এটা কিন্তু একটা প্যারা, আর এটা কিন্তু আর একটা প্যারা, এই কারণে এটা হয়েছে। আপনি যদি না চান সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে, এই যে এটা জিরো করতে হবে, ফার্স্টে জিরো করলে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে। তো দেখেন সেই ক্ষেত্রে কি করবেন, আপনি মাউসের পয়েন্টারটা এখানে নিয়ে আসবেন, এই যে এখানে সবার প্রথমে জাস্ট এই লাইনটা যদি চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন, দেখেন এইটাই শুধু হবে, নিচেটা কিন্তু হবে না। আর যদি সবগুলো সিলেক্ট করে করেন, প্যারা টু প্যারা কি প্রথম যে লাইনটা প্যারার, প্রত্যেকটা প্যারার সেই লাইনটা চেপে যাবে। তো আবার যদি এখানে জিরো করে দেয় তাহলে ঠিক হয়ে যাবে। এটা দেখি বাম পাশে দেখি কন্ট্রোল প্যানেল বলে না কি বলে এটা রে? বাম পাশে যেগুলো যে আমরা দেখতেছি অ্যাপিয়ারেন্স, তারপর ট্রান্সফর্ম, এগুলো কি বলে? কন্ট্রোল প্যানেল বলে নাকি? নাম কি, পুরোটা নাম কি এটা এই সাইডটার? কোনটা? এই যে পুরোটা, এই যে এটা, এই পুরোটার নাম কি আসলে? পুরোটাকে কি বলে? এগুলো পুরোটা এই যে সাইডে পুরোটার নাম কি? এটা এই পুরো এই যে প্রপার্টিজ থেকে এই পর্যন্ত এটা কি বলে আসলে? ও এগুলো আসলে মূলত আপনার উইন্ডো মেনুতে পাওয়া যায়, তাই না? এগুলো হলো আপনার হলো প্লেট আকার থাকে জিনিসগুলো, অপশন, এগুলো বিভিন্ন কাজের অপশন। যেমন হলো আপনার এখানে আছে অ্যালাইন, অ্যাকশন, বিভিন্ন আছে। এইগুলো আপনার কাজের সুবিধার্থে এই জায়গায় দুইটা আর কি আমি বলতেছি, ভাইয়াই বলতেছি, নামটাই বলতেছি আপনাকে, সমস্যা একটু সময় দেন। তো এইগুলো কি আমার এই জায়গায় এনে কি আমার রাখলে কি আর বারবার কি উইন্ডো মেনুতে যাইতে হয় না। এই কারণে এখানে একটা কি এক্সপান্ড করে রাখা যায়। যেমন এটা এক্সপান্ড প্যানেল নাম আছে, তাই না? এটা এক্সপান্ড আকার আছে। এক্সপান্ড আকারে কি আছে, এগুলো আইকন দেখা যাচ্ছে। এখন দেখেন তার একটু এই পাশে আছে কি আপনার হলো কলাপস টু আইকন। কলাপসটা কি আপনার এই যে এইগুলো কি মেলে আছে, তাই না? আপনি ইচ্ছা করলে এই যে এই অ্যারো চিহ্নটা যদি ক্লিক করেন, দেখেন আইকন আকারে, আইকন হয়ে গেল না? আইকন আকারে আছে না? আইকন আকারে আছে। আবার এইগুলো যখন ক্লিক করবেন দেখেন কলাপস বা প্লেট আকারে আছে, দেখেন প্রত্যেকটা কি প্লেট আকারে হইতেছে। হ্যাঁ, কলাপস এবং আইকন আকারে আছে। এটা নির্দিষ্ট কোনো নাম নেই। এগুলো এখানে রাখা হয় কারণ কি এগুলো এখানে রেখে খুব দ্রুত কাজ করা যায়, এই কারণে জাস্ট, আর কিছু না। আর এগুলোর নাম এইটাই বলা হয়, আপনার যেটা বললাম এটাকে বলা হয় এক্সপান্ড প্যানেল। এই যে দেখেন উপরে যে কোনো সবকিছু নামে এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন?
একটু আপনি অ্যাঙ্কর এই যে অ্যারো চিহ্ন এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে এটার নাম দেখাবে এক্সপ্যান্ড প্যানেল। আবার এখানে অ্যারো চিহ্ন এখানে নিয়ে আসলে এই যে বক্সটা পুরোটা এটার নাম দেখা যাবে। এটা কি কলাপস টু আইকন হয়, এই দেখেন। আবার এক্সপ্যান্ড প্যানেল, এই যে এক্সপ্যান্ড প্যানেল হয়ে গেছে, এটাও এক্সপ্যান্ড প্যানেল, এটাও এক্সপ্যান্ড প্যানেল। এক্সপ্যান্ড প্যানেলটা কি, এটা যদি ক্লিক করে এই যে এক্সপ্যান্ড হবে, মানে এক্সপ্যান্ড কি বড় হয় না, আকার বাড়ে। এই দেখেন এক্সপ্যান্ড করলাম, তাই না? এই যে এখন আবার এটা জান, দেখেন এই যে কলাপস টু আইকন হবে, এই যে কলাপস টু আইকন আকারে আসছে। আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, আবার কি মেলেও রাখতে পারেন। এই জিনিসটা এইভাবে কাজ করে, জাস্ট এতটুকুই। তো বুঝতে পারছেন প্যারাগ্রাফের এইগুলো। এই দেখেন হাইপেন, হাইপেনের এটা একবার বুঝাইছিলাম। হাইপেনের এটা এই দুটো রয়েছে না, এই দুটা হলো সেম কাজ। এইগুলো আপনার হলো যদি এটা ক্লিক করি তাহলে কি করবে, ও এটা তো দেখাইছি একটু আগে, এই যে এটা দেখাইতেছি। দেখেন এটা কিন্তু হচ্ছে না, তাই না? এটা অনেকগুলো লাইন আকারে হবে, একটু বড় দেখা যাচ্ছে। এগুলো সিলেক্ট করতে হবে। যেমন এই লাইনটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এখানে বাড়াই, কন্ট্রোল এ দিয়ে পুরোটাই সিলেক্ট করে নিলাম। এই দেখেন, ও এটার মানে হলো আপনার কি এক প্যারা থেকে আরেক প্যারা দ্রুততা বাড়ায়, ঠিক আছে? এই যে দেখেন বাড়াইছি, অনেক সময় প্রয়োজন হয় এরকম। জিরো, আবার সেম এটাও একই কাজই করেন। এই দেখেন না, এখানে আবার একটা আছে আপনার হইলো আউটলাইনেরও বাড়ায়, আউটলাইন বাড়ায় সেটা। এই যে এটা জাস্ট একটা ক্লিক করলে ওটা কি বাড়বে আবার কমবে। আর এই যে হাইপেন যেটা, এটা টিক মার্ক দেওয়া থাকে, এই যে হাইপেনটা উপরে উঠাই দেয় তাহলে বুঝবেন। এই যে হাইপেন, হাইপেনটা হলো কি এই যে এই হাইপেন গুলা যে নির্দিষ্ট অংশ লেখাগুলো কেটে গেছে, মানে এখানে কিন্তু এই পুরো লেখাটা ওয়ার্ডটা আটে নাই, এই কারণে ভেঙে গেছে, হাইপেন দেখা যাচ্ছে। আমি যদি চাই হাইপেনটা লাগবে না, তাহলে এই যে এইভাবে হাইপেন গুলো উঠে যাবে, ঠিক আছে? হাইপেন গুলো যদি না চাই, তো এইভাবে দিয়ে যদি আমি এটা দিই, দেখেন এখন খুব সুন্দর লাগতেছে না জিনিসটা? দেখেন তো লাগে স্যার, ওই যে ওইটাতে যে আলাদা টপ বোঝা যায় না তো। এটা কোনটা কি পুরো একটা হাইপেন পুরো বোঝা যায় না, আলাদা না। হাইপেন তো উঠাই দিলে কি হয় দেখছেন নাকি? আপনি খেয়াল করেন নাই তাহলে? হাইপেনটা যখন আমি উঠাই দিতেছি, এই যে হাইপেন দিলাম, হাইপেন দিলে হলে কি এই যে এটার কি বোঝা যাইতেছে এটা পুরো হ্যাঁ ল্যাপটপ ভেঙে নিচে গেছে, নিচে গেছে বোঝা যায়। হ্যাঁ। আর যখন আমরা হাইপেনটা উঠাই দিব তখন কিন্তু এরকম হবে না, তখন হবে না, তখন এই যে একসাথে হয়ে যাবে, একসাথে। দরকার লাগলে এই যে এখানে ভিতরে ভিতরে এই যে আপনি ইটি যে দিছেন, এটা কি পুরো পুরো একটা অক্ষর, ই এর পুরো একটা অক্ষর কোনটা? এই যে ইটি যেখানে ইটি আছে, এই যে এই যে টি, এটা কি পুরো একটা, এই যে ই, এই যে ইউ, এটা কি পুরো একটা অক্ষর, ইটি এটা কি পুরো একটা অক্ষর, শব্দের পুরো একটা শব্দ ইটি, আমার তো মনে হয় না। ইএক্স লেখছে, ওটা ভেঙে গেছে তো এই কারণে আর কি বোঝা যায় না। ইউ তো ই, এই যে টি, এই জায়গায় তো টি দেওয়া আছে, টি আলাদাই মনে হয়, এই যে আলাদা। তারপরে কিছু কিছু আসে আর কি, এরকম হইতে পারে, তাই না? আচ্ছা নুল্লা ফেসিয়া ফেসিলিসি, এটা কি এক লগে নাকি না আলাদাই? দেখেন এটাও কিন্তু আলাদা, মানে ওটা কি আপনার হইলো কি, আপনার হইলো ভিতর ভিতর কিন্তু জায়গা নিয়ে নিছে, জানো ক্যারেক্টার গুলো না ভাঙে। এটা ক্যারেক্টার গুলো ভাঙতেছে না, ঠিক আছে? এটা ক্যারেক্টার ভাঙতেছে না। আর এটা দিলে কি ক্যারেক্টার গুলো ভেঙে দিচ্ছে, যে ওদেরকে নিচে নিয়ে আসছে, এই আর কি। তো মোটামুটি টাইপ টুল শেষ হয়ে গেল আমাদের। তারপর দেখেন এখানে আমরা পরবর্তী টুলটা কি লাইন সেগমেন্ট টুল, এগুলো আমরা দেখছি, তারপর আরেকবার দেখবো। এই লাইন সেগমেন্ট টুলের শর্টকাট কি হলো, এটা কি এই যে এই আইকনটা, এটা কি আইকন বলে, শিফটের সাথে স্ল্যাশ। তো এইভাবে এটা কি আঁকতে পারেন। এটা কি আপনার স্টক আকারে হয়, তাই না? এই যে স্টক, এটাকে যদি ফিল দেন, ফিল নিবে না, কারণ কি এটা সমান আছে দুই প্রান্তে। যদি আবার আপনি এইভাবে যদি আঁকতে যাইতেন, এই যে এইভাবে একটু বাঁকা করে দিতেন হালকা, দেখেন এইভাবে একটা কালার নিয়ে নিত না, কারণ কি এই যে দুই কর্নার, এই কর্নার এবং এই কর্নার কি মিল খুঁজে পাচ্ছে, এই কারণে এটা এইভাবে হয়েছে। আর দেখেন এই লাইন সেগমেন্ট টুল তো পুরাটাই সোজা আছে, এই কারণে কি ফিল কালার দেওয়া আছে, তারপর কিন্তু শো করতেছে। বুঝতে পারছেন এই জিনিসটা? এটা বাঁকা আছে, এই প্রান্ত থেকে এই প্রান্ত কি দেখা যাচ্ছে, মানে ও মিল খুঁজে পাইছে, এই কারণে অটোমেটিক নিয়ে নিছে। আর এটা কি দুই প্রান্ত দুই দিকে চলে গেছে, এই কারণে আর মিল খুঁজে পাচ্ছে না, হ্যাঁ, এই কারণে মনে কেন হচ্ছে না।
বাঁকা না হলে হবে না, বাঁকা হইতে হবে। ওটা তো বাঁকা করা যায় না উন্নত, মানে লাইন স্টেটমেন্ট টুলটা হ্যাঁ আপনি পারবেন এইবার লাইন সেগমেন্ট এইভাবে করে কি আপনি এই যে কার্ভারচার টুলটা নিয়ে হ্যাঁ এইভাবে একটু বাঁকা করে দিতে পারেন। এই যে বাঁকা হয়ে গেছে। আবার এটাকে বিভিন্ন ডিজাইন করতে পারেন, যেমন আমি এখানে কি করব, এটা অফ করে দিব, করার পর এখানে থেকে কি এই যে এখানে এটা না, আমরা এটা এখান থেকে কি ধরেন আমরা এখান থেকে রাউন্ড করতে চাচ্ছি না, রাউন্ড করতে গেলে কি করতে হবে, আমাদের এটা ক্লিক করতে হবে, এই যে রাউন্ড হয়ে যাবে। আর যদি বেসিক দিয়ে এটা বেসিক থাকবে। আবার এখান থেকে আরো কিছু অপশন আছে, যেমন চোখা দিয়ে দিলাম, দেখেন তাই না, এই মাথাতে এই মাথা কি চোখা হয়ে গেল। এভাবে ডিজাইন গুলো করতে পারবেন। তারপরে আসেন এখানে আর্টস টুলটা আসলে কি এই যে এইভাবে বাঁকা হইতে থাকে, শুধু বাঁকাই হবে। এটা হলো আমরা যে শেপ করছি না এমএস ওয়ার্ডের মধ্যে, শেপের গুলা। হ্যাঁ অনেকটা শেপের মতো মনে হচ্ছে তাই না। হ্যাঁ এটা দিয়ে অনেকে অনেক কিছু করে ইউটিউবে দেখবেন, যেমন এইভাবে আপনার একটা ক্লিক করে ধরে রেখে আপনার শিপ ধরে সম্ভবত নাকি অল্টার, কি যেন একটা টিপ দিলে আপনার এটা কপি হইতে থাকে বারবার। কন্ট্রোল ডি না ডুপ্লিকেট না কন্ট্রোল ডি না, এটা একটা আছে আর্টস টুল, দেখেন ইউটিউবে দেখায় আপনাদের, মজা এই জিনিসটা। অ্যারো বাটন হ্যাঁ অ্যারো বাটন হইতে পারে সম্ভবত, অ্যারো বাটনটা। এই যে এইভাবে এই ডিজাইন গুলো করা যায় খুব সুন্দর, বারবার আঁকা লাগে না, মানে এটা দিয়ে ওই যে এই যে এই টুলটা কোথায় আছে, এই টুলটা আছে আপনার হলো ওই এই যে ট্যাপের উপরে আপনি যখন এই যে এটা ধরেন এটা এইভাবে ক্লিক করলেন, চাচ্ছেন একাধিক করতে, তখন ট্যাপের উপরে দেখবেন ওই আইকনটা পাবেন, এই যে এটা ক্লিক করলে এভাবে আপনি খুব সহজে কি এটা এভাবে আঁকা যায় আর কি। শেপের উপরে মানে ট্যাপের উপরে একটা আছে, ট্যাপের উপরে দেখেন ওই আইকনটা, এই যে এই আইকনটা দেখবেন, এই যে আইকন, এই যে ওই বাটনটা ওই আইকনের মধ্যে মোটামুটি। হ্যাঁ এই যে এইটা এই চিহ্নটা বুঝতে পারছেন, এই চিহ্ন। তো যেমন এইভাবে ওনারা নিচে এটা উপরে আসতেছে না, এটা আবার দেখি চেঞ্জ করা যায়, এটা হইলো আপ অ্যারো ক্লিক করবেন, আপ অ্যারো ক্লিক করলে উপর দিকে চলে যাবে, এই যে আর হ্যাঁ ডাউন অ্যারো দিলে এইভাবে ডাউন হবে, যে এই রাখলাম, এই রাখলাম, রাখার পর আমি ওইটা ক্লিক করবো, এই যে এটা ক্লিক করার পর হয়েছে না, মোটামুটি হয়ে গেছে। আপ অ্যারো কিবোর্ডে আপ অ্যারো আছে না, ওটার মাধ্যমে এটা আর কি মডিফাই করা যায়, এই যে মানে এই বাঁকাটা কতটুকু রাখতে চাচ্ছেন, এতটুকু না এতটুকু, বা হ্যাঁ হালকা একটু এই রাখলাম, মোটামুটি এখন ঠিক আছে তাই না। তারপরে আমরা কি করবো, ট্যাপের উপরে যেটা এইভাবে ক্লিক করে এইভাবে রাখবো, তাহলে কি প্রজাপতির মতো ডানা হয়ে যাবে। এটা পুরো কপি করতে গেলে হ্যাঁ এটা আবার যদি আমরা এইভাবে কপি করি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি তাই না, পেস্ট, সরি এটা পুরোটা কি আলাদা আছে, এটাকে আবার গ্রুপ করতে হবে, এটা পুরোটা কন্ট্রোল জি গ্রুপ করতে হবে, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হবে, এটার উপরে পেস্ট হবে। তারপরে এই যে রাইট বাটন ক্লিক করে দেখেন ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট ক্লিক করবেন, দেখেন রিফ্লেক্ট করলে কি এটা ঘুরে যাবে, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখেন কপি ওকে দিবেন, হইল না তো, এই যে এইবার হয়েছে। তো তখন মানে অন্যটা ক্লিক লাগবে, হরিজন্টাল যদি ফ্লিপ করেন হরিজন্টাল এটা, আর ভার্টিক্যালে থাকবে, ঠিক আছে। এই যে হরিজন্টাল দিলেও হরিজন্টাল হবে, আর এটা ভার্টিক্যাল মানে উপর নিচে চেঞ্জ করা যায়। এখানে মান বসে অ্যাঙ্গেল করতে পারবেন, হ্যাঁ এই যে মান বসালেন, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরবে এটা আর কি, রোটেটের মতো। এখানে 90 ছিল, 90 দিই আমরা।
এখন দেখেন আমরা জাস্ট রিফ্লেক্ট করবো, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট কি ওকে দিব, কপি দিলে কপি হইতো, তো এখানে দিয়ে আমরা কি লেফট অ্যারো ক্লিক করব, তাহলে এটা কি চলে যাবে। শিফট ধরে যদি লেফট অ্যারো দেন তাহলে কি একটু দ্রুত যাবে, হ্যাঁ একটু বেশি চলে গেল, আমরা কি করবো আর একটু কাছে নিয়ে আসবো, এই যে মোটামুটি এরকম হয়ে গেল। তারপরে আমরা এখানে ক্লিক করে এইভাবে একটা দিয়ে দিলাম, তাই না। আমি দেখেন স্পেস বার ক্লিক করলে এটা পুরোটা কি নাড়ানো যাচ্ছে, তো আমি স্পেস বার ক্লিক করা অবস্থায় এইভাবে অ্যালাইন করে দেখতেছি, বা এইভাবে আঁকার পর আমি একটু হালকা অ্যারো চিহ্ন দিয়ে এই পাশে নিয়ে আসলাম। এখন দেখেন এটা এইভাবে আঁকলাম, তো আমি আরেকটা আঁকার দরকার আছে, এটাই তো আমরা রিফ্লেক্ট করতে পারি। রিফ্লেক্ট দেখেন এটা ক্লিক করবেন, ক্লিক করে ট্রান্সফর্মে যাবেন, রিফ্লেক্ট ক্লিক করলে একটা জিনিস কি আপনার কপি করা যায়, এই যে কপি অপশনে ক্লিক করলে ওটা ওই অবস্থায় থাকবে, এটা কপি হবে, এই দেখেন কপি, হ্যাঁ উল্টা ভাবে কপি নিয়ে নেবে। আর যদি ওকে দিতাম ওইটা রিফ্লেক্ট হইতো, দেখেন প্রজাপতি আঁকা হয়ে গেল। অতটা ভালো হয় নাই, তারপর মোটামুটি হয়েছে যা হয়েছে, তো এই আর কি। আবার যদি আমরা এখানে আরো কিছু আঁকতে চাই, যেমন এখানে একটু রাউন্ড দিতে চাই না, প্রজাপতি যেখানে থাকে এরকম ভাবে ক্লিক করে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা ব্ল্যাক কালার করে দিলাম, তারপরে এটা রাউন্ড করব, তাই না। রাউন্ড করবো কিভাবে, এই দুইটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এটা ঘুরে উপর দিকে উঠাই দেবে, এই যে মোটামুটি এখন বোঝা যাচ্ছে পর্দা মতো হয়েছে। আপনি চাইলে আবার একটু উপরে উঠাই দিতে পারেন, যেভাবে আর কি, এইভাবে আর কি খেলতে খেলতে আঁকা জিনিসটা শিখা যায়। তারপরে দেখেন এখানে যেটা দেখতেছি স্প্রিং টুল, এই স্প্রিং টুল এটা হলো কি মশার কয়েলের মতো এটা হয়। এই যে এখানে আপনার যদি একটা কালার দেই, কালারটা রাখি, এই যে আবার এখান থেকে যদি একটা ইফেক্ট দেই, তাই না, এরকম হয়ে যাবে। দেখেন এই ইফেক্ট গুলো কিন্তু আমরা ঘুরাইতে পারি, কিভাবে ঘুরাবো আমরা বলেন তো। এই যে স্টকে ক্লিক করবো, স্টকে ক্লিক করলে এর দেখেন এটা যদি চেঞ্জ করে দেয় তাহলে ঘুরে যাবে। এটা নিয়ে আলোচনা করবো না এক সময়, এটা নিয়ে এখানে এটা অবশ্য আমরা এক সময় দেখছিলাম ইসে ফটোশপে দেখছিলাম না, এটা ফটোশপে ছিল এটা, তো এটা পরে আলোচনা করতেছি। তো দেখেন এরকম হয়ে গেল। পরে আবার আছে রেক্টেঙ্গেল গ্রিড টুল, এটা গ্রিড হবে খালি, এই দেখেন গ্রিড, তাই না, গ্রিড আকার। আর এটা পোলার গার্ডেন, এটা অনেকটা কি মাইক্রোসার ইসের মতো হবে, এই যে মাইক্রোসার, এই দেখেন মাইক্রোসার শিপ ধরে দিলে কি অ্যাকুরেট ভাবে হবে। হ্যাঁ রিমুভ করতে পারবেন, যেমন আপনি কি রিমুভ করার ক্ষেত্রে কি আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা অংশ ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট করবেন, এই ডিলিট হয়ে গেল, তাই না। টেবিল তৈরি করতে পারেন। আবার দেখেন এই রেক্টেঙ্গেল গ্রিড টুল নিয়ে এখানে একটা ক্লিক করবেন, জাস্ট ক্লিক করলে এখানে উইডথ কত, হাইট কত, তারপরে নাম্বার অফ রো কত, রো ইচ্ছা করলে কি বাড়ায় নিতে পারেন। ভার্টিক্যাল ডিভাইড কতগুলো হবে, 14টা পাই কি অত 7টা দেই, 7টা দিয়ে যদি আমি ওকে দেই, দেখেন 14টা পাই 7টা কি একটা অনেকটা বলে কি এটা আপনার ইসের মতো হয়ে গেল, তাই না, বক্সের মতো, বক্স আকার মতো হয়ে গেল, এই আর কি। এখন আসেন রেক্টেঙ্গেল যেটা, এটা হলো শর্টকাট কি হলো এম, হ্যাঁ এম। এটা দেখেন এটা দিয়ে কি যেভাবে ইচ্ছা সেইভাবে কি আমরা শেপ আঁকতে পারি। দেখেন এই শেপে কালার দিলাম, এই শেপের ভিতরে যেটা বলা হয় ফিল কালার, আর বাইরে যেটা আছে স্টক কালার, যেমন এই যে কালোটা এটাই হলো স্টক কালার। তো এইগুলো দিয়ে অনেক কিছু করা যায়, যেমন এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে এইগুলো সব বাঁকা করা যায়। তারপর আবার আপনি কি চাইলে যে কোনো একটা যদি বাঁকা করতে চান, যে কোনো একটা জিনিস কর্নার ধরে তারপরে টান দিলে কি ওটা বাঁকা হবে। আর ফটোশপে কি করতে হইতো আপনার হলো মান বসাইতে হইতো, মান বসিয়ে তারপরে এটা রাউন্ড করতে হইতো, তাই না। আর এটাকে অটোমেটিকই হয়। এই দেখেন এটা এরকম করলাম, আবার এই সাইডে ক্লিক করলাম, এই যে এই সাইডটা, এই সাইডে ক্লিক করে এই যে বিন্দুটা আছে এটাই ক্লিক করে কি আপনার করা হয়, তাই না, এই যে এইভাবে করতে হয়। তারপরে দেখেন রাউন্ড রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল এটা ফটোশপে ছিল। এই দেখেন এটা কি কর্নার থাকবে না, এটা একটু রাউন্ড থাকবে। তারপরে আমরা কি ডিরেক্ট সিলেকশন দিয়ে আরো ইচ্ছা করলে রাউন্ড করতে পারি। এই দেখেন এখানে কর্নারের মান চাইতেছে, আপনি ইচ্ছা করলে এখানে বসিয়েও কিন্তু করতে পারেন। যেমন আমি এখানে কর্নারের মান চাচ্ছি 25 পিটি, 25 হয়ে গেল।
অনেক সময় এটা প্রয়োজন হয়, এই যে কর্নার। ক্লাস মনে হয় আগাইতেছেই না, না কত মানে অনেকগুলো টুল রয়ে গেছে এরকম লাগতেছে। এগুলো টুল তো মোটামুটি জানা আছে, এগুলো তো ইনপুট করা যায়। হ্যাঁ, এগুলো তো ইনপুট করা যায়। এখানে ওই যে ফটোশপের মতো না, এটা এটা তো ইনপুট করতে ইনপুট করতে হয় না, এই জায়গায় আঁকাই যায় সহজে, মানে ইনপুট যেগুলো করব এগুলো তো এটা দিয়ে মূলত তৈরি হবে। তৈরি হয়। হ্যাঁ, বুঝতে পারছি। ওই ফটোশপে ভেক্টর ডিজাইন একটু সমস্যা, এই কারণে ওটা ইনপুট করে করে কাজ করে। তারপর দেখেন ইলিপস টুল, এটা শর্টকাট কি হলো এল, এই যে এল শিফট ধরে করলে কি হবে আপনার অ্যাকুরেট ভাবে হবে, তাই না? আবার যদি অল্ট শিফট অল্টার ধরেন তাহলে কি মাঝখান থেকে বড় ছোট হবে। আবার যদি অল্টার ছেড়ে দেয় তাহলে কি যে কর্নার থেকে সিলেক্ট করছেন ওখান থেকে বড় ছোট হবে, সেম কাজ একই। হ্যালো হ্যালো হ্যালো, তো এইটাই আর কি। তো তারপরে আছে পলিগন টুল, এগুলো আমরা দেখছি সব ফটোশপে, তারপরে একবার করে রিভিশন দিয়ে দেই, আপনাদের দেখা হয়ে গেল। যেমন আপনার হলো পলিগন টুল, এটা যদি ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা টান দেই, দেখেন এগুলো কি পলিগন হয়েছে, তাই না? আপনারা প্রায় ডিজাইনে দেখবেন এই শেপগুলো রেডি করছে। যেমন আমি আপনার আমি একটু পরেই দেখাই এই জিনিসটা। আচ্ছা ঢুকি, আগে টুলগুলো সম্পর্কে একটু আলোচনা করে এগুলো সবগুলো পরে দেখাচ্ছি। এখন দেখেন এটা কিন্তু একটা কি ইলিশ টুল, এটা আবার রোটেট করা যায়, যে এইভাবে আরো চিহ্ন আসবে, এইভাবে ঘুরিয়ে দিতে পারেন যেভাবে ইচ্ছা সেইভাবে। আবার ইচ্ছা করলে আপনি কি এই কর্নার গুলো কি রাউন্ড করতে পারেন না, সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে টেনে টান দিলে কি হয়ে যায়, রাউন্ড হয়ে গেল। আবার যদি আপনি আগের অবস্থানে চান, এইভাবে পুরোটা সিলেক্ট করে এই যে ডট পয়েন্টার গুলো আছে এগুলো আবার উপর দিকে ঠেলা দিবেন, তাহলে কি কর্নার হবে। চাইলে আবার এখানে যদি আপনি কর্নার বসে দেন, যেমন 10 পিটি, তাই না, 10 পিটি, দেখেন 10 পিটি হয়েছে, হালকা স্মুথ হয়েছে। এখন বলতে পারেন আমি স্টার রাখবো কিভাবে, এই যে নিচে স্টারের দেওয়া আছে। আবার এখানে দেখেন পলিগনের যে এটা কয়টা আছে কর্নার, একটা দুইটা তিনটা, নিচে তিনটা ছয়টা, আপনি চাইলে বাড়ায়ও করতে পারেন। যেমন এখানে একটা ক্লিক করবেন, দেখেন এখানে 6টা আছে, এখানে যদি আমি 7টা দেই, এই যে 7টা হয়ে গেল। আবার যদি ক্লিক করে আমি এখানে আরো বাড়াই দিতে পারবো, দেখেন। আর এটা কি রেডিউস মানে কতটুকু, তো 120 আছে, এখানে 150 দিলাম, ওকে দিলাম, এই যে 150, দেখেন আগেরটা থেকে একটু বড় হইলো। এরকম এই জায়গায় সবগুলোই হবে। দেখেন এই যে রেক্টেঙ্গেল, এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে উইথ হাইট চাচ্ছে, আপনাকে বলা হলো এত উইথ বা এত হাইট একটা শেপ নিতে, সেই ক্ষেত্রে কি এখানে মান বসিয়ে দিতে পারেন। যেমন এখানে কি 2 আয়ান ইঞ্চি বাই কি 2 আয়ান। এখন দেখেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 2 ইঞ্চি বাই কত কি পিটিতে কনভার্ট করে দিয়েছে, আমরা আয়ান দিয়ে দিছি, ওটা পিটির মাধ্যমে কত পিটি, 2 ইঞ্চিতে কত পিটি আমরা জানি না, কারণ আমরা ইঞ্চি মাপে আমরা জানি, এটা সহজ। আমি তো পিটিটা তো জানি, সেই ক্ষেত্রে 2 আয়ান দিলে কি সে কনভার্ট করে পিটি করে নিবে। এই দেখেন ওকে দিলাম, এই যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কি একটা শেপ তৈরি হয়ে গেল। এখন দেখেন এখানে লিঙ্ক চিহ্ন আছে, আমি যদি এখানে 2 আয়ান দিয়ে এখানে যদি লিঙ্কে ক্লিক করি, বাকিটা কি সে অটোমেটিক নিয়ে দেবে। দেখেন 2 না 3 দেয়, 3 আয়ান, এই 3 আয়ান দিলে কি অটোমেটিক নিয়ে দিবে। এখন দেখেন উপরে কি 216, নিচে 216 আছে, বুঝতে পারছেন? তারপর আছে স্টার টুল। স্টার টুল আমরা এর আগেও দেখছি, তাই না? এখানে 5টা নিলাম, এই দেখেন স্টার হয়ে গেল। আবার ইচ্ছা করলে এখানে কি 12ও দিতে পারি, তাই না? এখানে 6টা দিলাম, এই 6টা। হ্যাঁ, আরো 8টা নিয়ে কম বেশি করা যায়। এই দেখেন এটা আঁকলাম, আঁকার পর আরেকটা জিনিসও করা যায়, ওই যে অ্যারো বাটনের যেটা কথা বললো, এইভাবে আপনি টান দিলেন, টান দেওয়ার পর আপনি কি যদি আপ অ্যারো ক্লিক করেন, দেখেন কমতেছে। আবার যদি সরি ডাউন অ্যারো, আপ অ্যারো যদি দেন তাহলে কি বাড়তেছে না? এই দেখেন একটা ফুলের মতো হয়ে গেল, তাই না? হ্যাঁ, এটা আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো আপনার লেফট অ্যারো। লেফট অ্যারো ক্লিক করলে কি হয় দেখেন, লেফট অ্যারো না সরি, এই যে এটা হলো
ডিলিট করে দেই, দেখি অনারটা দিয়ে রেটিং এলে হয় নাকি দেখি। না, এটা হইতেছে না। ও, এটা মনে হয় হইলো আপনার হলো শুধু ইটার ক্ষেত্রে হবে, সলিড কালারের ক্ষেত্রে হইতে পারে। দেখি একবার সলিড কালার দিয়ে ট্রাই করি। না হইলো। আচ্ছা দেখেন তো এইটাই। আর ফ্লোরা টুল মনে করেন একটা, এই যে এইভাবে ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আছে, এই জায়গায় অপাসিটি আছে, ডায়ামিটার আছে, এখানে রে আছে, রিং আছে, কতগুলা রিং হবে। তো আমরা বাই ডিফল্ট রেখে একটা ক্লিক করি, দেখেন এই যে এই জিনিসটা এরকম আসছে। এটা আসলে তেমন একটা কাজে লাগে হয়তো, বা কোনো না কোনো কাজে লাগে। তো এটা অনেকটা সূর্যের মতো আর কি একটা ঠিক আছে। এগুলো এই যে এইগুলা চাইলে এইভাবে আপনি এটা ডিরেক্ট সিলেকশন দিয়ে সরাইতে পারবেন। যেমন এটা সরাই দিন। না, এটা কালারটা তেমন একটা চেঞ্জ করা যায় না সম্ভবত। দেখি অন্য একটা কালার দেখি। না, এটা এরকম একটা সূর্যের মতো আর কি চিহ্ন আসে, ফ্লোরা এটা। তো এই গেল এইগুলো। তো এখন দেখেন মেন হলো এইগুলোই, উপরে গুলো, ঠিক আছে। এইগুলো কেন, এইগুলোই আপনার ডিজাইনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করে এইগুলো শেপ কাটতে হবে, ঠিক আছে। শেপ কাটবো পরবর্তীতে একটা ক্লাসে আমরা দেখবো কিভাবে শেপ কাটে, বা এক ফাঁকে দেখবো আমরা কাটাকাটি কিভাবে করতে হয়। তো দেখেন আমি যে জিনিসটা দেখাইতে চাইছিলাম, এখানে যদি প্রিন্টে আসেন, প্রিন্টে এসে যদি আপনি এখানে বিজনেস কার্ড ডিজাইনে যাই আমরা, বিজনেস কার্ড, তাই না। অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখা হয়েছে এরকম দেয়, ফটোশপে যাব না, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই যে এটা ক্লিক করো। ফটোশপে দেখি কি আসে। আমরা নেক্সট পেজে যায় দেখি। দেখেন এই যে সার্কেলটা, এটা কি আপনার ইলিস্ট্রল দিয়ে নিয়েছে, তাই না। তারপরে আমরা একটু গুগলে যাই, এখানে আসতেছে না ভালো। তো দেখেন এখানে প্রত্যেকটা ডিজাইনে কিছু না কিছু শেপ নেওয়া হয়েছে, যেমন এখানে, তাই না। এটা থ্রি শেপ, মানে ত্রিভুজ আকৃতির শেপ। তারপরে এখানেও শেপ নেওয়া হয়েছে, এই যে এখানে ইলিপ শেপ। তারপরে এখানে কি আপনার হইলো রেটিঙ্গাল শেপ নিয়ে কি এটা বড় করছে। তারপরে এরকম দেখেন প্রত্যেক জায়গায় কিন্তু আপনার শেপ গুলো আছে। এই যে এখানে একটা শেপ নিছে, ঘুরাই দিছে। মূলত কি ডিজাইনের ক্ষেত্রে শেপ গুলো, এগুলো কি আপনার শেপ, রাউন্ড শেপ। এটা কি করছে আপনার হলো পেন টুল দিয়ে আঁকছে, তাই না। তো এরকম দেখবেন প্রত্যেকটার ক্ষেত্রে কি, প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই শেপ গুলো ব্যবহার করা হয়েছে। তারপরে আবার আমরা একটু আসি সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা দিয়েও করা যায়, আমরা শিখবো এটার মাধ্যমে কিভাবে করতে হয়। দেখেন এখানে এগুলো কি শেপের মাধ্যমে করছে না, প্রত্যেকটা শেপ করছে। এটা কি চারকোনা রেটিঙ্গাল শেপ নিয়ে কি ঘুরাই দিছে, বুঝতে পারছেন। এই যে এই শেপটা দেখেন তো, এই শেপটা আপনারা চিনতেছেন নাকি। এই যে এখানে দেখেন, এখানে বেশি অ্যাকশন দেন। এই শেপটা কি ইলিপ শেপ, তাই না। এটা ইলিপ শেপ না। এই যে এই শেপটাকে কোন শেপটা বলা হয় বলেন তো। এটা হ্যাঁ কেবল দেখলেন, এটাকে বলা হয় কি আপনার হলো
পলিগন শেপ, এই যে পলিগন টুল দিয়ে করছে, তাই না? পলিগন টুল দেয়া। তারপরে এখানে ইলিপস টুল, এখানে ইলিপস, এখানেও কি করছে, এখানে আপনার এটা কিন্তু শেপ করে রাউন্ড করছে, তাই না? হ্যাঁ, রাইট। তো দেখেন এই যে এটা আবার কি পলিগন, তাই না? এটা আবার হলো চারকোনা বক্স করে রেক্টেঙ্গেল শেপটা নিয়ে ঘুরাই দিছে। এই যে এখানে একটা আছে, এটা কিভাবে করছে বলেন তো? রেক্টেঙ্গেল শেপ নিয়ে আগাই দিছে, জাস্ট এই দুইটা মাথা কি রাউন্ড করছে, রাউন্ড করছে না? হ্যাঁ। তো এই যে এটা দেখেন পলিগন টুলের অর্ধেক আনছে, এই জায়গায় অর্ধেক দিছে আর অর্ধেক কেটে ফেলছে, না আর কি। এটা তো পলিগন শেপ, সবাই বুঝতে পারতেছে। তো দেখেন প্রত্যেকটা ডিজাইনে তারা কি এই পলিগন শেপ, নাহলে ইলিপস টুল যেটা, তারপরে আবার হলো আপনার হলো রেক্টেঙ্গেল টুল আছে, এগুলো দিয়ে কি করছে না ডিজাইন গুলো। তো আপনার ডিজাইনের ক্ষেত্রে এইগুলো কি আপনার বেশি ব্যবহার করা হবে, বুঝতে পারছেন? তো এটা আর কি দেখাইতে চাইছিলাম তখন। তো এই কারণে এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো দিয়ে আমরা কি ডিজাইনে অনেক কাজে লাগবে। এখন আসেন পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুলটা কি কাজ করে দেখেন, এটা হ্যাঁ এরকম একটা ব্রাশ টুল কিন্তু আমরা ফটোশপে দেখছিলাম। এইভাবে যদি ই করি আমরা কি ব্রাশ হবে, ব্রাশের মতো কাজ করবে এটা, দেখেন। আবার যদি আমি এই যে ফিল কালার দেই, দেখে ফিল কালার দিলে নিতেছে না, না মানে এটা কি আপনার স্টক কালারটাই কাজ করবে। আপনি চাইলে এখানে কি ছোট বড় করতে পারেন, এই যে এটার মাধ্যমে এটা নিয়ে ছোট করতে পারেন, এই যে ছোট হইলো। আবার এটার মাধ্যমে কি অন্য যদি ব্রাশ নিতে চান, দেখেন এই যে এখানে, তাই না? আরো ব্রাশ আছে না, এটা দিয়েও কিন্তু করতে পারেন, এই যে, তাই না? এই যে আবার এখানে দেখেন এইরকম একটা ই আছে, এগুলো শেপের মধ্যেও দিতে পারেন, আবার কি আপনি এই ব্রাশ টুল দিয়েও আঁকতে পারেন। হ্যাঁ, এটা কাজ করা যায়, কিন্তু আপনার এটা প্রিন্টের সময় আসবে না। হ্যাঁ হ্যাঁ। তো এই গেল পেন ব্রাশ টুলের কাজ। আর একটা আছে ব্লো ব্রাশ টুল। ব্লো ব্রাশ টুলটা কি আসলে কি, এই দেখেন এইভাবে এটা নিলাম, তাই না? এখানে আমি একটা কালার দিয়ে দেখি, হ্যাঁ স্টক কালারে হইতেছে। দেখেন এটা কিন্তু আরেকটার সাথে কি লেগে আছে না? আর যখন আমরা এই ব্রাশ টুল দিয়ে আঁকবো, দেখি এটা কি, এটা চেঞ্জ করে দেই। ধরেন এটাই নিলাম, দেখেন এটা কি আলাদা আলাদা হইতেছে। এই ব্লবটা কি আপনার একটা আরেকটার সাথে লেগে থাকবে, এই দেখেন ব্লব, এই যে বোঝা যাইতেছে। এই যে আমি একটা আঁকছি, এটার উপর দিয়ে যেটা একটা নেই, এটা আরেকটা এটার সাথে কি জয়েন হয়ে গেল, এই জিনিসটা কি জয়েন হয়ে গেছে। আর আমি যদি এটা দিয়ে আঁকি পেন ব্রাশ টুল দিয়ে, তাহলে কিন্তু জয়েন হবে না। এই যে এটা আঁকি, এটার উপরে যত আঁকি না কেন, এগুলো সব আলাদা আলাদা। দেখেন এই যে এটা টানতেছি, আলাদা না? আলাদা। কিন্তু এটার ক্ষেত্রে আনতেছি, এটা কিন্তু আলাদা। আবার এখানে আরেকটা জিনিস দেখবেন, এখানে একটু পার্থক্য আছে। সেটা হলো কি, বুঝতে পারতেছেন কিনা জানি না, আমি সবগুলো ক্লিক করে ডিলিট করে দেখাই। যেমন আপনি এখানে কি নর্মাল ব্রাশ দিয়ে আঁকলেন, এটা সিলেক্ট করলাম, না সিলেক্ট করি না, আরেকটা কি আমি ব্লো ব্রাশ টুল দেখবো, এই যে ব্লো ব্রাশ। হ্যাঁ, এখন দেখেন জিনিসটা, এই যে এটা আঁকছি, এটা আঁকলাম কি এই যে জায়গায় এটা দিলাম, তাই না? এটা দিয়ে যখন আঁকলাম, এটা দিয়ে আঁকছি, এটার এই ডিজাইনটাও কিন্তু এখানে আসছে। এটা আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে ক্লিক করলে এখানে কি একটা পাত দেখা যাচ্ছে জাস্ট, তাই না? পাত অনেকটা স্টক মনে হইতেছে, স্টকের উপর ওইটা হইছে। এখন দেখেন আমি যদি এটা আবার সিলেক্ট করি, এটা কি স্টক আছে? এটা ফিল কালারে আসছে না? এই দেখেন এখানে ফিল কালার কিন্তু অলরেডি চলে গেছে। ইচ্ছা করলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, এই যে। তো বুঝতে পারছেন দুইটার পার্থক্যটা কি? এটা একটার সাথে আরেকটা কি জয়েন হয়ে যায়, এবং কি এটা ফিল কালারে হয়, আর এটা কি স্টক কালারে হয়। যেমন এই যে এটা দিলাম, দেখেন অটোমেটিক স্টক কালার চলে আসলো না, এটা ফিল কালার আসবে না। বুঝতে পারছেন? এটাই। তো ডিলিট করে দেই। তারপর আছে দেখেন শেপার টুল, আরটা আছে কি পেন্সিল টুল, আরটা আছে স্মুথ টুল, আরটা আছে কি পাথ ইরেজার টুল, আরটা আছে জয়েন্ট টুল। এই জিনিসগুলো অনেক কাজে লাগে, বিশেষ করে আপনারা ভেক্টর ট্রেসিং এর কাজ করবেন, ঠিক আছে? তখন দেখবেন এই কাজগুলো এইগুলো লাগে অনেক সময়। দেখেন শেপার টুল, শেপার টুল বুঝতেছেন? এইভাবে ক্লিক করলে কোনো কিছু আঁকা হইতেছে না। শেপার টুল এটা তখনই বুঝবেন, এই যে শেপার টুলটা তখনই বোঝা যাবে যখন আপনি হলো ধরেন আপনি হলো পেন টুল দিয়ে
এভাবে আঁকলেন। এখন আঁকার পর দেখেন এই জিনিসটা কিন্তু এখান থেকে স্মুথ হয় না, স্মুথ হয়েছে কিন্তু এই দিকটা মোটামুটি স্মুথ হয়েছে, এই দিক দিয়ে একটু এবড়া থেবড়া আছে। এই জিনিসগুলো আপনি এই স্মুথ টুলের মাধ্যমে করতে পারেন। আর শেপার টুলের মাধ্যমে যেটা করা হয়, এই দেখেন সরি ও শেপার টুলের মাধ্যমে আপনার জাস্ট কি জিনিসটা হয় কি সেটা শেপ আঁকে, ঠিক আছে, এটা দিয়ে আঁকে হওয়া বুঝতে পারছি। এই টুলটা হলো কি আপনার, আমি দেখাচ্ছি এই শেপার টুল দেখেন, এই শেপার টুল দিয়ে এটা শর্টকাট কি হলো শিফট এন, এটা দিয়ে যখন আপনি এইভাবে এটা কি ত্রিভুজ আঁকায় দেখাইলেন, সে ত্রিভুজ এঁকে দিবে অনেকটা কি আপনার এর মতো, তাই না জিনিসটা। যখন আপনি আবার দেখেন আমি এইভাবে আঁকলাম একটা বক্সের মতো, সে রেক্টেঙ্গেল টুল লিখে ফেললো, এটাকে বলা হয় শেপার টুল। আবার আমি যদি রাউন্ড দেখাই দেই, এই যে রাউন্ড আঁকি, রাউন্ড টুল লিখে দিবে, বুঝতে পারছেন। আমরা আগে যে কাজগুলো করছি ওইগুলাই করা যায় এটার মাধ্যমে, শেপার টুলের মাধ্যমে আঁকা যায়, শেপগুলো আঁকা যায়। এই যে তো অনেক ক্ষেত্রে যদি আপনার সময়ের অভাব হয় বা তাড়াতাড়ি, অনেকে দেখেন না ডিজাইন করে, এই আপনার ইলাস্ট্রেটর টুল দিয়েও কিন্তু আপনার ড্রয়িং করা যায়, সেই সব ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এটা তাড়াতাড়ি হয়। এইভাবে এঁকে দিলে দেখা গেল আপনি যে পাতাগুলো আঁকতেছেন, ঠিক আছে, বা যা আঁকতেছেন সেটা কি খুব তাড়াতাড়ি এঁকে দেয়, বুঝতে পারছেন। এটা হলো আপনার কাজের দ্রুততা বাজার জন্য। স্টক চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে স্টক কালার দিতে পারেন, দেখেন এটা আসবে, সমস্যা নেই। সিলেক্ট হয় না, অটোমেটিক আসতেছে, তো সিলেক্ট করে পরে চেঞ্জ করেন তাহলে হবে। হ্যাঁ স্টক কালার ফিল কালার দেওয়া যায় আর কি। তো দেখেন তার পরবর্তীতে যে টুলটা আছে সেটাকে বলা হয় পেন্সিল টুল। পেন্সিল টুলের মাধ্যমে কি আঁকা কি করা হয়, এই পেন্সিল টুল কি আমরা ফটোশপে দেখছিলাম না, জি দেখছিলেন ঘুমায় লিখছিলেন কাগজে? এখন দেখেন এই যে আমি আঁকলাম এটাকে বলা পেন্সিল টুল। পেন্সিল টুল কাজে আঁকাকে আপনার যদি এটা কলম পাওয়া যায়, আপনার দেখবেন হলো ওই যে পাওয়া যায়, এটা হলো বোর্ড পাওয়া যায় আঁকাকির জন্য, ছোট ট্যাপ আকারে একটা আছে, ওইগুলো আমাদের কলম আছে, ওইটা দিয়ে আপনি আঁকতে পারবেন। হ্যাঁ মোছা সিস্টেম আছে, এই যে রাবার দিছে, এই যে ইরেজার টুল, এটা আমরা ধীরে ধীরে আসতেছে সামনে আছে, দিয়ে দিছে, তারা দিয়ে দিছে, টুলসের মধ্যে আছে। মানে আপনার এখন আঁকতে গেছেন, আপনার তো রাবার লাগবে, রাবার দিয়ে দিছে, আপনার কি চান সবাই দিছে তারা, কারণ কি তারা তো এই জন্য এটা জনপ্রিয় সফটওয়্যার, নাহলে এরকম আরো সফটওয়্যার আছে কিন্তু তারা জনপ্রিয়তা পায় না, এটা জনপ্রিয়তা হয়েছে। তো দেখেন এটাই হলো আপনার কি পেন্সিল টুল। এখন দেখেন স্মুথ টুলটা কি, স্মুথ টুল দিয়ে এই জিনিসগুলো স্মুথ করা হয়। দেখেন এখানে যে জিনিসটা আছে এটা কি স্মুথ লাগতেছে, এটা আঁকাটা, হ্যাঁ এবড়ে থেবড়ে দেখা যাচ্ছে না, এই যে কর্নারটা মিলে না, এখানে কর্নারটা এখানে, তো এখানে কি এটা স্মুথ করতে হলে এই স্মুথ টুল নিয়ে যখন আপনি এখানে এই যে ক্লিক করবেন, দেখেন স্মুথ করে দিবে। যেটার উপর দিয়ে টানবেন সেটা কি সে স্মুথ করে দিবে, তাই না। এখন রাউন্ড হয়ে গেল, যেমন এই যে এই জিনিসটা দেখলে আরো বুঝবেন, এখানে ভাঙা ভাঙা আসছে না, জিনিসটা তো সোজা হয় না, তো সেটাই আপনি কি এই স্মুথ টুলের মাধ্যমে সুন্দর করে নিতে পারেন। এই যে দেখছেন, হ্যাঁ কোনাগুলো কেটে কি স্মুথ করে দিতেছে। এটা সাধারণত আপনার যখন ভেক্টর ট্রেসিং করবেন তখন এটা লাগবে। দেখেন আগের থেকে এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে। এর পরবর্তীতে আছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার তো আমরা সবাই জানি, এই যে এটাকে বলা হয় পাথ ইরেজার, পাথ, তাই না।
আর এই ডট আর এই ডটকে বলা হয় কি অ্যাঙ্কর পয়েন্ট। তো এই পাথ ইরেজার এটার মাধ্যমে যদি এটা ক্লিক করি, দেখেন এটা কি পাথ ইরেজার হয়েছে? হয় নাই। হয়েছে কি মনে হয়? আমরা জুম করলে বুঝতে পারবো না। পাতটা আছে না, এখনো পাতটা আছে। তো এটা কিভাবে কাটবেন? আপনি এই জায়গায় পাথ ইরেজার টুলে এই যে পাতটা আছে না, পাতটার উপরে পেন্সিলটা রাখবেন, রেখে কাটবেন। এই যে কেটে গেছে, কেটে গেছে, এখন কিন্তু কেটে গেছে, দেখেন এই যে আলাদা করে ফেললেন। যেমন আমরা একটু জুম দিয়ে বড় করে দেখি, এটা পিক্সেল করি একটু মোটা, হ্যাঁ, আর কালারটার মধ্যে জন্য মনে হয় বোঝা যাচ্ছে না। এই দেখেন কালো কালার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাও কালো কালার করে দেই, তাহলে মনে হয় বুঝা যাবে। দেখেন এই যে এইটা যে পাত, এই পাতগুলো কাটার জন্য এই পাত ইরেজার টুল দিছে, আপনি এখান থেকে কেটে দিবেন। এই যে দেখেন কেটে দিলে কি হইলো, একটা স্পেস হইলো না, স্পেস কিন্তু হয়েছে। এটা একটু মনে রাখেন, স্মরণ করেন, এটা দিয়ে কাটলে কি হয়, একটু স্পেস তৈরি হয়। এই যে পাত ইরেজার টুল, বুঝতে পারছেন? কেটে গেল খুব সহজে, এক ক্লিকে কেটে গেল। না, এগুলা দিয়ে ইরেজার দিয়ে কাটা যায়। আপনার যদি চান শেপ কাটবেন, কাটতে পারবেন, সমস্যা নাই। শেপ কাটার টুলও আছে, এটা আস্তে আস্তে দেখবো আমরা। এক একটা এক এক রকম কাজ করে। যেমন এখানে আসলাম, আনার পরে এখানে পাত ইরেজার টুল দিয়ে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এ দেখেন কাটা হয়ে গেল না, এই যে আলাদা। আবার যদি এটা ক্লিক করি, ক্লিক করে দিয়ে দেখেন এই যে কেটে গেল, এই যে এটা কি আলাদা হয়ে গেল। এভাবে এটা কাটা হয়। হ্যাঁ, তারপর দেখেন জয়েন্ট টুল। জয়েন্ট টুলের কাজটা কি দেখেন, এটা খুব সুন্দর একটা কাজ। এই যে দেখেন আমার এইগুলো কি কেটে ফেলছে, তাই না? এইটা আর এটা কি পাতগুলো কি দুটো আলাদা হয়ে গেছে না? আমি এখন এটা যদি কাছে নেই, দেখেন এটা যদি আমি এরো চিহ্নের মাধ্যমে এটার সাথে লেগে দিই, লাগাই দিই, এই যে, হ্যাঁ দেখেন এটা কি জোড়া লাগছে? লাগে না। এই যে দেখেন এটা যদি আমি আলাদা করি, এই যে আলাদা হয়ে যাচ্ছে না, তো জোড়া লাগলো কিভাবে দেখেন। এটা আরো অনেক ওয়ে আছে জোড়া লাগার, জাস্ট এখানে জয়েন্ট টুলটা দেখাই দিতেছি কি ভাবে কাজ করে। যেমন ধরেন এই দুটো আমি জোড়া লাগাইতে চাচ্ছি, এই দুটো জোড়া লাগাইতে, এটা অ্যালাইন করে নেই, তাহলে অ্যালাইন হবে না, মানে এটা তো একটা দাগ, এই কারণে হইতেছে না। এই যে এইবার হইছে। হয় নাই স্যার, এমন হয়েছে। তা যাই হোক, একসাথে মিলান লাগবে এরকম কোনো কথা নাই। এটা ধরেন আপনার হলো নিচে আছে, উপরে আছে, ঠিক আছে? জাস্ট এটা দুইটা একসাথে আনবেন। সাথে আনার পর এই জায়গায় এখানে জয়েন্ট যে আরো আছে, এই যে জয়েন্ট টুল দিয়ে এই দুইটা মাথা কি এইভাবে দেখেন গোল চিহ্ন দেই, আসবে না। এটা আপনার উপর নিচে থাকুক, সমস্যা নাই। এটা এই দুইটা একটা পাতের উপর একটা পাত থাকতে হবে। না, বেশি চলে যায়। হ্যাঁ, তো দেখেন এটা এইভাবে জয়েন, এটা মনে হয় জয়েন হইতে হবে না। তো আমি আরেকটা দেখাই, এইগুলাতে দেখাই, এই যে এই দুইটাই ছোট নিয়ে দেখাই। ফার্স্টে এই দুইটা কি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই যে এইটা হবে, এটা একটা উপরে একটা আছে সম্ভব। হ্যাঁ, ফাঁক হয়ে গেল। হ্যাঁ, এটা একটু কাছাকাছি আছে, দেখি এটা হয় কিনা। হইতেছে না, না? দেখি এটা একটু বাঁকা করি। আচ্ছা, এটা জয়েন করার জন্য আরেকটা সুবিধা হয়, আপনি এখান থেকে কি করবেন, ডিরেক্ট সিলেকশন ক্লিক করবেন, ক্লিক করে এই দুইটা আরো ক্লিক করবেন, এই দুইটা কিন্তু সিলেক্ট হলো। তারপরে আমরা ট্রাই করে দেখি হয় কিনা। এবার হয়েছে মনে হয়, হ্যাঁ এবার হয়েছে। তার মানে আপনার কি মেইন হলো অ্যাঙ্কর পয়েন্ট দুইটা সিলেক্ট করতে হবে।
তাহলে এইবার আমরা এখানেও দেখি কিভাবে কাজ করা যায়। এখানে কি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই দুইটা সিলেক্ট করলাম, এই যে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমরা কি করব, এখানে জয়েন্ট টুল এটা নেওয়ার পর এভাবে ক্লিক করে দিব। দেখেন গ্রুপ সিলেকশন হ্যাঁ, একটু বেশি এই সাইডে চলে আসছে, একটু ই করবো, একটু এটাকে না গ্রুপ করা লাগে না, গ্রুপ সিলেকশন ওটা দিয়ে তো গ্রুপ করা হয়। এখন হবে, এখন হবে। দেখেন এখানে এইভাবে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কি এইভাবে জয়েন্ট টুল দিয়ে জয়েন করে দিলাম। দেখেন জয়েন, এটা হয় না, এটা ইয়েছে এটা। আচ্ছা এটা ডিলিট করে দেই, আরটা আঁকি, পেন্সিল টুল দিয়ে আঁকি একটা। হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দিন। তো এই দুইটাকে কি করবো আমরা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করব, শিপ ধরে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে দেবো। এই যে সিলেক্ট করার পর এখান থেকে আমরা জয়েন্ট টুলটা নিব, এই যে হয়ে গেছে, ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। এইটাই জয়েন করে, আরো অনেক ভাবে জয়েন করা যায়, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। তো এইভাবে আপনার জয়েন করা হয়, এটা হলো জয়েন টুল। তারপরে দেখেন ইরেজার টুল, যেটা খুঁজছেন আপনি, এই যে ইরেজার, এখানে কি আছে ইরেজার টুল, শিফট কি। এখন দেখেন এটা ক্লিক করে এইভাবে দিলাম, দেখেন এখানে কি ইরেজার হইলো না, এটা ইচ্ছা করলে বড় করা যায় ব্রাশ টুলের মতো, আবার ছোট করা যায়। দেখেন আবার যদি এটার মাঝখান থেকে নেন, এটা তো সিলেক্ট করি না, এটা সিলেক্ট করতে হবে আগে। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি ইরেজার টুল এটা মাঝখান দিয়ে নেই, তাহলে এটা কি দুই ভাগ হয়ে যাবে। আবার যদি এটার মধ্যে দিয়ে নেই, তাহলে এটা কি ইরেজার, এইভাবে ইরেজার হবে। দেখেন বুঝতে পারছেন, মুছতেছে না, এই যে মুছতেছে। কিন্তু এটা আবার কিন্তু সফট হবে না, এটা এই হার্ডই থাকবে। দেখেন উপরে এটা কিন্তু ই করলে হবে না, অপাসিটি কমানো যাবে জাস্ট, কিন্তু অনেকটা মনে করেন আবার ওই যে ইসের মতো, ওই আপনার ফটোশপের মতো সাইড গুলো স্মুথ করবেন, ওইটা পারবেন না। এটা আছে দেখেন সিজার টুল, এই সিজার টুলটা আর হলো আপনার ইরেজার টুলটা, সরি একটু আগে যেটা দেখলাম আমরা, এই যে পাত ইরেজার টুলটা মোটামুটি একই। দেখেন এখানে যখন এটা ক্লিক করবেন, ক্লিক করার পর যখন আপনি এখানে সিজার টুল এটা নিয়ে এখানে একটা কেটে দিবেন, দেখেন এখানে কি হলো, কাটে গেছে কিন্তু। এই দেখেন এটা এটা দেখেন দুইটা কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে কাটছে, কি বোঝা গেছে। ওই পাতি রেজার টুল দিয়ে গেলে কি হয়, মাঝখানে একটা গ্যাপ তৈরি হইতো, এটা দিয়ে করলে কি গ্যাপ তৈরি হইতেছে না। আবার দেখেন আপনি যদি ইরেজার টুল দিয়ে করেন, তারপর কিন্তু একটা গ্যাপ তৈরি হয়। তো অনেক সময় আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি গ্যাপ চান না, সেই ক্ষেত্রে আপনারা এই টুলগুলো ব্যবহার করবেন। আর অনেক সময় দেখবেন যে না গ্যাপ দরকার, গ্যাপ থাকবে সমস্যা নাই, তখন আপনি কি ইরেজার টুল ব্যবহার করবেন। তো দেখেন দুইটা আলাদা হয়ে গেছে, যেমন এটা যদি আমি একটু সরাই, এই যে দেখেন আলাদা হয়ে গেছে কিন্তু, এই যে এটা। আবার এই দুইটা যদি জোড়া লাগাইতে চাই, তাহলে দেখেন এইভাবে নিয়ে আসবো কাছে, নিয়ে এসে এই দুইটা সিলেক্ট করব। তো দেখেন এটা সিলেক্ট করব কি ডিরেক্ট সিলেকশন দিয়ে, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এখান থেকে জয়েন দিব। দেখেন জয়েন হয়েছে, হ্যাঁ ড হয়েছে, সবই হয়েছে। তো দেখেন আর একটু কাছে নিলাম, তারপর দেখি এইভাবে রাউন্ড দিয়ে এটা দেখাই দিবেন, ঠিক আছে, রাউন্ড দিয়ে দেখাই দিবেন। দেখেন এইভাবে কিন্তু এটা অনেক ঝামেলা করতেছে, তাই না, এটা হয় হয় না এরকম টাইপের। তো দেখেন আরেকটা সিস্টেম আছে এই জয়েন করার, এইটা ক্লিক করবেন আর শিফট ধরে এটা ক্লিক করলেন, দুইটা ক্লিক করলাম না, ক্লিক করার পর আপনি এখানে অবজেক্টে আসবেন, অবজেক্টে এসে কি করবেন, পাতে আসবেন, পাতে এসে দেখেন জয়েন লেখা আসছে, কন্ট্রোল দিয়ে এই যে জয়েন করলেন, জয়েন হয়ে গেছে। হ্যাঁ সোজা থাকলে সোজাভাবে নিয়ে নিতে। তো আবার এখান থেকে আমি এটা সিলেক্ট করি। তো বুঝলাম আমরা কি সিজার টুলের মাধ্যমে এটা কি কাটা যায় এইভাবে, এইভাবে এতটুকু কাটলাম, এতটুকু কাটলাম, এতটুকু কাটলাম, ঠিক আছে, এইভাবে এটা কাটতে পারবেন, টুকরা টুকরা করতে পারবেন। এই যে এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল।
হ্যাঁ নিশাদ, এই যে ভাই ভাই মার্কেট, সুমন ভাই ফোন দিছিল তোরে? বুঝলেন? হ্যাঁ এই যে প্রায় শেষ শেষ, এখন শেষ করুন বাইরে। ওইদিকে থাক নাকি না বে হাইটটা এইদিকে দূর হয়ে যায় না, থাক ওইদিকে আইতেছে। আচ্ছা 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 ঠিক আছে আয়। তো দেখেন পরবর্তীতে যে টুলটা আছে সেটা হলো নাইফ টুল। নাইফ টুলটাও দেখা লাগবে। দেখেন এটা আপনার একটা বক্স আঁকলাম, এখানে একটা রেড কালার দিয়ে দিলাম। দেখেন এখানে যদি আমি নাইফ টুলটা ইউজ করি, দেখেন এইভাবে ড্র করলাম, কি হইলো বলেন তো? এখানে পার্টিশন হয় না, এই দুটা কিন্তু আপনার ভাগ হয়ে গেছে। এটা বুঝবো কিভাবে? এটা রাইট বাটন ক্লিক করে দেখেন ডিভাইড দেয়, তাহলে এখান থেকে ডিভাইড, সরি এখানে না, ও না এটা ঠিক আছে, এটা এইভাবে হবে। দেখি আরেকটা ই করে নাইফ দিয়ে দেখেন এটা এইভাবে, এটা কিন্তু কাটতেছে। এটা আমরা আলাদা করতে গেলে আমরা হইলো যেটা করব না, এই যে এইভাবে আলাদা করতে হবে, এই যে আলাদা হয়েছে তাই না? নাইফের মতো, ছুরির মতো। যেমন এই অংশটুকু নিলেন, এই অংশটুকু নিলেন, এইভাবে নিলেন, এই যে সব কি আলাদা হয়ে গেছে। তখন আবার কি এই যে মুভ টুলে আসবেন, মুভ টুলে এসে এই যে এটা আলাদা করতে পারবেন, মানে একটার মধ্যে থেকে কি সবগুলো আলাদা করতে পারবেন পার্ট টু পার্ট। আবার যদি এইটা করি, এটা নেই, তারপর নাইফ টুল নেই, দেখি কাজ করে কিনা। এই দেখেন কাজ করছে, কাজ কিন্তু করে নাই। এটা আলাদা হওয়ার কথা ছিল, আলাদা হয়নি, বা এটা দিয়ে বোঝাই। দেখেন হয় নাই কিন্তু নাইফ টুল দিয়ে, তাহলে কি স্টক কাটা যায় না, যেটা ফিল কালার ওইগুলাই কিন্তু কাটা যায়। তো এই পর্যন্ত থাক, বেশি আবার করালে আমার মাথা ঘুরাইবে, কারণ অনেকগুলো তো দেখবেন। হ্যাঁ নেক্সট ক্লাসে বাকিগুলো দেখবেন, আস্তে আস্তে যাই, সমস্যা কি? ঠিক আছে, 4টা 5টা করে দেখতে থাকি। তো নেক্সট ক্লাসে কি আমরা বাকি টুলগুলো দেখবো, এগুলো একটু বাসায় একবার করে দেখবেন। নেক্সটে আরো মজার মজার টুল আছে, রোটেট টুল আছে, রিফ্লেক্ট টুল আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। মোটামুটি হয়ে যাবে 2-3টা ক্লাস নিলেই, আস্তে আস্তে আগানোই ভালো, কারণ বেশি দিয়ে প্রায় নিলে তারপর আবার সমস্যা, কি বুঝবেন না কিছু। তো আজকে এই পর্যন্তই থাক।